নমস্কার বন্ধুরা, অবকাশে আমির আর একটা ব্লগে আপনাদেরকে স্বাগত। আমার বাড়ির মনসা পুজোর প্রথম পর্বটা আমি অলরেডি দিয়ে সেরেছি, তাও প্রায় মাস দুয়েক আগে। বলেছিলাম যে খুব শীঘ্রই দ্বিতীয় পর্বটি নিয়ে আসব, তো সেই শীঘ্রইটাই আমার হতে হতে 2 মাস কেটে গেল। অ্যাকচুয়ালি এই বেশ কিছুদিন যাবৎ আমি আমার ব্যক্তিগত জীবন নিয়ে এতটাই বেশি ব্যস্ত হয়ে পড়েছি যে এই ব্লগগুলো আর ঠিক করে দেওয়া হয়ে উঠছে না। তো সেই কারণেই দেরি, আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি চেষ্টা করি যে আপনাদের কাছে যত তাড়াতাড়ি সম্ভব আমার নিত্য নৈমিত্তিক যে জিনিসগুলো আমার জীবনে ঘটে চলে সেগুলোকে উপস্থাপন করার, ভালো কিছু মুহূর্ত। তো সেগুলোই চেষ্টা করি, কিন্তু ওই যে জীবন আখেরে তো পাকস্থলিতে বাধা। ছাড়ুন, পুজোর গোছগাছ হয়ে গেছে, এখন ভোগ রান্নার পালা। আমি ভোগ রান্না করতে বসেছি। আমাদের ভোগটা হচ্ছে মানে গরম ভাত করে তাতে জল ঢেলে দেওয়া হয়, দিয়ে 5 রকম ভাজা থাকে এবং আমিষ ভোগ মানে মাছ দেওয়া হয়, ইলিশ মাছ। তো ভাত হয়ে গেছে এবং 5 রকম ভাজাও হয়ে গেছে। এখন খালি মাছটা ভাজা হচ্ছে। মাছ ভাজা হয়ে গেলেই মোটামুটি ভোগের রান্না শেষ। এই ভোগের রান্না করতে গেলে তো যে উনুনে হয় সেই উনুনকে পুজো করতে হয়। তারপরে মানে আমাদের নিয়ম আছে ভোগ রান্না করার সময় কোনো কথা বলা যাবে না। সেই জন্য আমি খুব সন্তর্পণে থাকি, মানে ভোগ রান্নার আগে সবাইকে বলে দিই আমাকে কোনো কিছু জিজ্ঞেস করবে না, আমাদের কোনো কিছু মানে জানতে চাইবে না। এবং মুখে আমি মাস্ক পরেই বসি যাতে কোনো ধরনের কোনো হাওয়া বাতাস কিছু যেন না লাগে, সেই কারণে। তো সেইভাবেই খুব সন্তর্পণে আমরা এই কাজটা করে থাকি। তো এখন মাছ ভাজাটা হয়ে গেলেই ব্যাস আমাদের ভোগ রান্না শেষ। ওদিকে সৈকত মোটামুটি ঠাকুরের গোছগাছ প্রায় করেই ফেলেছে। আমাদের নিয়ম আছে যে বেলা 11টার থেকে 12টার মধ্যে আমাদের ঘটটা বসে যাবে। তো সেই ঘট বসানোর প্রস্তুতি চলছে, তার আগে ঘটে জল ভরতে যাওয়া। তো এই সবাই বেরিয়ে পড়েছে, এরা ঘটে জল ভরবে। আমাদের এখানে একটি প্রতিষ্ঠিত পুকুর আছে, পুকুর বলবো না, বেশ বড় দিঘি। সেই দিঘি থেকেই আমরা প্রত্যেক বছর মায়ের ঘটে জল ভরে নিয়ে আসি। ঢাকিরাও আছে এবং এর সঙ্গে আমার মা আর সৈকতের বাবা, তারপরে সৈকত আছে যে ঘট নিয়ে যাচ্ছে, আর পেছনে সব আমার বন্ধুরা। সত্যি কথাই, আমার এই বন্ধুরা যদি না থাকতো তাহলে আমার এই পুজোটাকে এইভাবে প্রত্যেক বছর নিয়ম করে করাটা খুব চাপ হয়ে যেত। ওরা যে আমার কত হেল্প করে, পুজোর প্রায় 1-2 দিন আগে থেকেই কেউ না কেউ এসে হাজির হয়ে যায় এবং পুজোর প্রায় অনেক কিছুতে আমাকে সাহায্য করে। ফলে আমার এই পুজোর অনেকটাই ক্রেডিট এই বন্ধুদের উপর যায়। এই পুকুরটা না মানে মানে প্রত্যেক বছর পরিষ্কার করা হয় ছট পুজোর সময়, কারণ এখানে ছট পুজোরও কিছু নিয়মবিধি হয়। কিন্তু এই বর্ষার পরে পরে এত পুকুরটায় পানা হয়, কচুরি পানা, যে পুকুরটাকে আর পুকুর বলে মনে হয় না, মনে হয় যেন মজে যাওয়া কোনো একটা জলাশয়। কিন্তু এটা যথেষ্ট ডিপ এবং খুব সুন্দর। পুকুরটা পরিষ্কার করে দেওয়ার পর একটা ঝিল বেশ বড়। তো প্রথমে মা গঙ্গাকে বরণ করে আরতির পরে তাকে প্রসাদ এবং ধূপ এসব নিবেদন করে তারপরে জল ভরতে হবে। আমি আরতিটা করে নিচ্ছি এবং প্রসাদটা দিয়ে দিচ্ছি, তারপরেই সৈকত জল ভরবে। পুকুরের থেকে জল ভরে সৈকত ঘট মাথায় করে নিয়ে এগিয়ে যাচ্ছে।
আমার বাড়ি যেতে গেলে না সামনে একটা এরকম কালী মন্দির আছে, বাড়িরই মন্দির, কিন্তু প্রচুর পুজো হয়, তো সেই মন্দির পেরিয়েই বাড়ির দিকে যেতে হয়। তো সৈকত মাথায় ঘট নিয়ে যাচ্ছে আর পেছনে বাকি সব আমরা যাচ্ছি, শাঁখ ঢাক সব কিছু বাজাতে বাজাতে। এই যে সেই মন্দিরটা। তো ঘড়িতে এখন কাটায় কাটায় পুরো 11:30 বাজে। আর এই 11:30টার মানে আমাদের 12টার মধ্যেই ঘটটা বসাতে হবে। তো সেদিক দিয়ে একটা বেশ নিশ্চিন্ত যে না, 12টার আগে ঘট স্থাপন হয়ে গেছে। এবার আস্তে আস্তে পুজোর জোগাড় করতে হবে এবং পুজোর জোগাড় করে পুজোয় বসবে সৈকত। তো সেই ব্যবস্থাই সব এবার এরপরে এক এক করা হবে। পুজোর জোগাড় প্রায় হয়েই গেছে, সৈকত এখন পুজোতে বসে পড়েছে অলরেডি। তার আগে নৈবেদ্য, ফল, মিষ্টান্ন, ভোগ সব কিছু একেবারে তৈরি করে, এবং প্রচুর বাটা পড়ে, অনেক মানুষ পুজো দিতে আসে আমাদের বাড়িতে। তো সেই তাদের পুজোর যেসব ডালি সেই সবগুলোও রাখতে হয়। তো সেইগুলোই ঠাকুর ঘরে। এমনিতে আমার ঠাকুর ঘরটা এত ছোট, এবার দিনকে দিন এত বেশি মানুষের পুজো পড়ছে, কীভাবে যে সামলাবো জানি না। মা যদি আমাকে সেরকম কোনো সংস্থান দেয় তাহলে হয়তো সামলে উঠতে পারবো। তো সৈকতের পুজো শুরু করে দিয়েছে। এবার সংকল্প পালা। আমাদের বাড়ির এই পুজো দুজনের নামে সংকল্প হয়, একটা আমার নামে হয় আর একটা হয় সৈকতের বাবার নামে। সৈকত যেহেতু নিজেই পুজো করে, ফলে ওর নামে আর সংকল্প হয় না, সেক্ষেত্রে ওর বাবার নামেই সংকল্পটা করা হয়। তো এই সংকল্প আমার সংকল্প হচ্ছে, এরপরে বাবার নামে সংকল্প হবে, হয়ে পুজো শুরু হবে। ওং শ্রাবণ মাসি শুক্লপক্ষে ত্রয়োদশী তিথৌ ধনুরাশিস্তে ভাস্করে গণেশাদি নানা দেবতা পূজা পূর্বক সায়ুধ বাহন পরিবার অনন্ত অষ্টনাগ সহিত শ্রী শ্রীমাং মনসা পূজা কর্মাণি বিশ্বনাথ দেব শর্মা বৎসব গোত্রস্য বিশ্বনাথ দেব শর্মা। এবার বলিদান পর্ব। প্রতীকী বলিদান হয়, প্রতীকী বলিদান মায়ের কাছে দেওয়া হয়। মায়ের কাছে প্রতীকী বলিদানের পরে আমাদের পরের যাজনিক যে কাজকর্মগুলো আছে পুজোর, সেগুলো শুরু হয়। হিন্দু শাস্ত্র মতে আমাদের যেমন দেবতা আছে, অপদেবতাও আছে। তাই পুজোর আগে এইসব অপদেবতাদের আগে সন্তুষ্ট করতে হয়, যাতে তারা শুভ কাজে কোনো বিঘ্ন না দেয়। তো সেটাই করা হচ্ছে। সেটার পরে আমাদের মায়ের পুজোর মানে পরবর্তী বিধিগুলো করা হবে। এখন মায়ের চক্ষুদান হবে। তো চক্ষুদান পর্বটা আমাদের তো সাধারণ মানুষদের দেখার কথা নয়, সেটা পুরোহিত আর দেবী বা দেবতাদের
দুজনের মাধ্যমে হয়, সেই কারণে আমরা এখন দরজা বন্ধ করে দেবো। চক্ষুদানের পরে আবার ঠাকুর ঘরের দরজা খোলা হবে এবং তখন সবাই আর পুজোর যা আছে যেসব কাজকর্ম বিধি সেগুলো সবাই আমরা দেখতে পাবো। তো সেই চক্ষুদান পর্ব এখন হবে। এবার প্রাণ প্রতিষ্ঠা, চক্ষুদানের পরে প্রাণ প্রতিষ্ঠা, সৈকত এখন সেটাই করছে। প্রাণ প্রতিষ্ঠা না হলে তো কোনো কিছুরই আর কোনো অস্তিত্ব থাকে না। তো দেবীর সবার প্রথমে প্রাণ প্রতিষ্ঠা হচ্ছে। প্রাণ প্রতিষ্ঠার চক্ষুদান হলো, চক্ষুদানের পরে প্রাণ প্রতিষ্ঠা, প্রাণ প্রতিষ্ঠার পরে বাকি পুজো। এখন মায়ের স্নান হচ্ছে। মায়ের মাথায়, বুকে এবং চরণে জল দিয়ে মাকে স্নান করানো হবে। মায়ের সঙ্গে নেতা, সুগন্ধা এবং বাকি যা মায়ের অষ্টনাগ পরিবার আছে তাদের সবারই স্নান হবে। তো সেই স্নান যাত্রা হচ্ছে। এখন মঙ্গল গান শুরু হয়েছে। এটাকে পূর্ববঙ্গের ভাষায় বলে রয়ানি। মনসামঙ্গল কাব্যের পুরো কাব্যটাই এই গান আকারে বা রয়ানি আকারে পরিবেশন করা হয় এবং পুরো মনসামঙ্গল কাব্যটাকে এই গানের মাধ্যমে, রয়ানির মাধ্যমে চিত্রিত করা হয়। তো এটা আমাদের একটা নিয়ম যে মায়ের পুজোর 1 মাস আগে থেকে সেই মনসামঙ্গল কাব্যটাকে পুরোটাই এইভাবে গানের মাধ্যমে করা হবে। তো সেটাই আমরা প্রত্যেক বছর করি। কিন্তু কথা হচ্ছে যে এই কাজকর্মের ব্যস্ততায় তো সব কিছু হয়ে ওঠে না, তাই জন্য এই রয়ানিটাকে আমরা ওই পুজোর দিনই প্রথম দিকের খণ্ড এবং শেষের দিকের খণ্ডটুকু আমরা করে ওই নিয়ম রক্ষাটা করি। কিন্তু আসল নিয়মটা ছিল পুরো মনসামঙ্গল কাব্যটাকেই আমাদের এইভাবে রয়ানির আকারে মায়ের কাছে এবং মায়ের নামে উপস্থাপন করা। তো সেটারই কিয়দাংশ আমরা করছি। ভজন বিনয় আনন্দ রে। মায়ের আরতি পর্ব শুরু হয়েছে। এবার এক এক করে মায়ের আরতি হবে। মধ্যখানে পুজো পর্বটা তো হয়েই গেল, আর এখন মায়ের আরতি, ধূপ আরতি হচ্ছে। এরপরে পরপরে সব পুষ্প আরতি, বস্ত্র আরতি, দীপ আরতি, এগুলো সব হবে। অনেকেই বলেন মা মনসা নাকি ধুনোর গন্ধতে নাকি আরও বেশি কুপিত হন, কিন্তু আদতেও তা নয়। কিন্তু মনসামঙ্গল কাব্যের কোথাও লেখা নেই যে ধুনোর গন্ধে মা মনসার অস্বস্তি হয়। তো জানি না এটা কিভাবে প্রবাদ বাক্যে চলে এলো, মা মনসা তারপর আবার ধুনোর গন্ধ, এই প্রবাদ বাক্যটা আছে। কিন্তু ধুনোর গন্ধতে হ্যাঁ, হেতালের গন্ধ সে সহ্য করতে পারে না। তার 59 নাগের যে বংশ আছে তারা হেতালের গন্ধ সহ্য করতে পারে না। তো ধুনোর গন্ধ কিন্তু কোথাও লেখা নেই যে ধুনোর গন্ধ মানে মা মনসাকে ধুনো দেওয়া যাবে না। আমাদের পূর্ববঙ্গ থেকেই আমাদের পরিবারে ধুনোটা দেওয়ার রিওয়াজ আছে। আমি জানি না এখানকার মানুষরা ধুনো দেয় কি দেয় না, কিন্তু আমাদের পরিবারে
মায়ের পুজোর দিন মাকে ধুনো দেওয়া হয় এবং সেখানে কিন্তু আমাদের কোথাও বিধিনিষেধ নেই এবং আমরা আমাদের এই কুলাচারটা কিন্তু করে আসছি দীর্ঘদিন ধরেই। অনেকেই জানতে চেয়েছেন আমাদের এই পুজোটা কত বছরের পুরনো। হ্যাঁ, তা হবে। যদি পূর্ববঙ্গ থেকে ধরি আমরা, তাহলে তো প্রায় বছর 300-350 বছরের পুরনো। আর যদি অধুনা এখন আমরা যেখানে আছি কলকাতায় সেখানে ধরি, তাও সেটাও হয়ে গেল প্রায় 50-60 বছর বা তারও বেশি সেখান থেকে। তো এই পুজোটা কিন্তু আমাদের বংশানুক্রমিকভাবেই চলছে। তো সেই পুজোটাকে নিয়ে আমরা এতটাই বেশি কি বলবো ইমোশন, আমাদের সেই ইমোশনটা কিন্তু আমরা এই পুজোর জন্য সারাটা বছর আমরা তৈরি হয়ে থাকি যে কখন পুজো আসবে এবং সেই পুজো আমাদের সব জোগাড় করতে হবে। তো সেই জোগাড়টা নিয়ে আমরা সারা বছরই কম বেশি ব্যস্ত থাকি। আর সৈকত তো সারা বছর ঠাকুরের কাপড় ঠাকুর যা যা কেনা সব করতে, এখানে আমরা দুজনেই চাকুরিজীবী, ফলে আমাদের হাতে সেই অপর্যাপ্ত তো সময়টা নেই। তো সেই আর কি, তাই জন্য আমাদের এই পুজোটাকে সারা বছর ধরে এক্সিকিউট করতে হয় এই ঠিকঠাক দিনে ঠিক সময় সব কিছু করার জন্য। দিনের পুজো প্রায় শেষ, এখন মায়ের চামর আরতি হচ্ছে, এরপরে পাখার বাতাস দিয়ে মাকে শীতল করে ঠাকুর ঘর বন্ধ করে দেওয়া হবে। তারপরে খানিকক্ষণ পরে ঠাকুর ঘর খুলে সব প্রসাদ সবাইকে বিতরণ করা হবে, করে ঠাকুর ঘর পরিষ্কার করে আবার সন্ধেবেলায় আমাদের সন্ধ্যের পুজোর আয়োজন করা হবে। এখন সন্ধে প্রায় 7টা-7:15 বাজে। তো সন্ধ্যের পুজোর আয়োজন হয়ে গেছে। সন্ধেবেলায় মাকে পুজো দেওয়া হবে, আর তারপরে মায়ের পুজোর পরে আরতি। মানে সন্ধ্যাবেলায় তো বেসিক্যালি পুজো বলতে হয়, মাকে সামান্য ভোগ ফল ফুলাদি মিষ্টান্ন একটু দেওয়া হয় এবং তারপরে মায়ের আরতি করে মাকে শয়ন দেওয়া হয়। সারাদিন যা মায়ের ধকল যায়, এত পুজো, এত ফুল টুল সব কিছু করে সে আমরা মানুষরাই অস্থির হয়ে যায়। তো সেও তো আমাদের বাড়িরই মেয়ে, সেও অস্থির হয়ে যায়, আমাদের এটাই ধারণা। তাই জন্য আমরা রাত্রিবেলায় তাকে সন্ধ্যের বেলায় তার আরতি ঠারতি করে তাকে শয়ন দিয়ে দিই। আমার এই ব্লগের প্রায় আমি একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। এই আরতির পরে মাকে শয়ন দেওয়া হবে এবং এই সন্ধেবেলার যা প্রসাদাদি আছে সেগুলো বার করে সবাইকে দিয়ে দেওয়া হবে। তো আমার ব্লগ কেমন লাগলো অবশ্যই আপনারা জানাবেন। আর সবার কাছে আমি আবার একবার ক্ষমা চেয়ে নিচ্ছি যে আমার এই দ্বিতীয় পর্বটি এত দেরি করে দেওয়ার জন্য। আমি আরও কিছু আমার এরকম ছোট ছোট ব্লগ আছে যেগুলো আপনাদের সামনে আমি নিয়ে আসবো খুব শীঘ্রই। ততক্ষণ পর্যন্ত আপনারা একটু ধৈর্য ধরবেন। আমি জানি সবাই অধৈর্য হয়ে আমার হয়তো নোটিফিকেশানটাই এখন ছেড়ে দিয়েছেন দেখা, কিন্তু সবার কাছে অনুরোধ, প্লিজ একটু খেয়াল রাখবেন, সাবস্ক্রাইব করবেন আর লাইক কমেন্ট শেয়ার করবেন। আপনাদের কমেন্টের আশায় আমি থাকি এবং কমেন্ট পেলে আমারও ভালো লাগে যে না আপনারা দেখেন, আপনাদের উৎসাহ আছে, আপনারা আমার কাছে জানতে চান যে আমার ব্লগে কোথায় কি আপনাদের ভালো লাগছে সেটা আমি বুঝতে পারি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবার উপরে মায়ের আশীর্বাদ বর্ষিত হোক। সবাই ভালো থাকুন।